পথে পথে উৎসবের আমেজ। ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ প্রাণ ফিরেছে সদরঘাটে। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা। পদ্মা যমুনা সেতুর টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারি। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। হাজার জঞ্জাট যেটাই থাকুক, টিকিটের দাম বেশি থাকলেও আমাদের বাসায় যেতেই হচ্ছে। নৌপথে কোনো যানজট থাকে না, যার দরুন এই পথে যাওয়াটা আমাদের জন্য নিরাপদ। নৌপথের মজাই অন্যরকমের, এটা আমাদের কাছে ঐতিহ্যবাহী। লঞ্চে গেলে অনেক বাতাস মজা। লঞ্চটা টাইমলি ছেড়ে দেয়, খুব আরামে যাওয়া যায়। গত ৩-৪ বছরের থেকে এবার এক্সপিরিয়েন্স বেশ ভালো এবং অর্গানাইজড ওয়েতে সব হচ্ছে। রাস্তায় জঞ্জাটের বিষয়টা অনেক নিয়ন্ত্রণ ছিল, আর আপনার ট্রেনের এখানে ব্যবস্থাপনাগুলো অনেক সুন্দর ছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ চীন একটি চুক্তি ও ৮টি সমঝোতা সই। শান্তি ও স্থিতিশীলতায় বেইজিং এর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ইউনুস। শি বৈঠক, ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। মেয়র নির্বাচন নিয়ে আদালতের রায় খিদিরে বিতর্ক তৈরির চেষ্টা একটি মহল, বললেন ইশরাক। ভোট নিয়ে সরকারের বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ বিএনপি নেতা রিজভীর। জুলাই বিপ্লবে হতাহতদের সহায়তায় বরাদ্দ ১০০ কোটির মধ্যে ৯৬ কোটি টাকা ব্যয়। ঈদের পর বেসরকারি পর্যায়ে শুরু হবে তহবিল সংগ্রহ, জানালো ফাউন্ডেশন। ভুয়া ৪ জনকে আইনে সোপর্দ। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত। উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইংয়ে মাত্রা ছিল ৭। চীন, থাইল্যান্ডেও ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতি। এবং রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজ আদায়ে বায়তুল মোকাররমে মুসল্লির ঢল। পাপ মোচন ও পরকালীন মুক্তি লাভে জুমাতুল বিদায় বিশেষ দোয়া। শুরুতেই জুমাতুল বিদার খবর। রমজানের শেষ জুমায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন সহকর্মী তোহা খান তামিম। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। পবিত্র রমজান মাসের শেষ জুমায় মানুষের ঢল নেমেছে, মুসল্লিদের ঢল নেমেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। কিছুক্ষণ আগে নামাজ শেষ হয়েছে এবং মানুষ নামাজ শেষ করে মোনাজাতে চোখের পানি ফেলে সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করেছেন, সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানিয়েছেন। এই যে রমজানের শেষ জুমা এবং এই শেষ জুমায় দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও চেষ্টা করব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংযুক্ত হওয়ার। ঈদ যাত্রার খবর। পথে পথে উৎসবের আমেজ। ঈদের ছুটি কাটাতে রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল। ঈদ যাত্রার পঞ্চম দিনে এসে যেন পুরানো জৌলুস ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। যাত্রী পাওয়ায় উচ্ছ্বসিত নৌ সংশ্লিষ্টরা। এদিকে আগের তুলনায় ভিড় বেড়েছে রেল স্টেশনে। ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। মেহেদী হাসান ধ্রুবকের সঙ্গে নিয়ে ঈদ যাত্রার পঞ্চম দিনের খবর জানাচ্ছেন আলামিন তুষার। ঈদযাত্রার পঞ্চম দিনে এসে যেন পুরনো জৌলস ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখে উচ্ছ্বসিত নৌ সংশ্লিষ্টরা। যাত্রীরা বলছেন শুধু স্বাচ্ছন্দ্যের বাহন হিসাবে নয়, ঐতিহ্যের বাহক হিসাবেও তাদের প্রথম পছন্দ লঞ্চ। লঞ্চে গেলে অনেক বাতাস মজা, তারপর আরো ঘোরা যায়। নৌপথে কোনো যানজট থাকে না, যার দরুন এই পথে যাওয়াটা আমাদের জন্য নিরাপদ। নৌপথের মজাই অন্যরকমের, এটা আমাদের কাছে ঐতিহ্যবাহী। লঞ্চ ঘাটে যদি সদরঘাটে যদি আমি টাইমলি চলে আসি, লঞ্চটা টাইমলি ছেড়ে দেয়, খুব আরামে যাওয়া যায়। ছোট্ট আব্দুর রহমান বাবার কোলে বসে দাদু বাড়ি যাবার ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে বসে আনন্দে আত্মহারা সে। যেন একরকম না বুঝেই বাড়ি ফেরা উপভোগ করছে সেও।
যার টিকিট সে ভিতরে প্রবেশ করতেছে, পাশাপাশি ট্রেনটাও একদম রাইট টাইমে আর কি প্ল্যাটফর্মে আসছে। রাস্তায় যানজটের বিষয়টা অনেক নিয়ন্ত্রণ ছিল, আর হচ্ছে আপনার ট্রেনের এখানে ব্যবস্থাপনাগুলো অনেক সুন্দর ছিল। গত 3-4 বছরের থেকে এবার এক্সপিরিয়েন্স বেশ ভালো এবং অর্গানাইজড ওয়েতেই সব হচ্ছে। গতবার হুট করে ঢুকে পড়ছি, সবাই ঢুকে পড়ছি, আর এবার 3 ধাপে চেক করছে। যারা টিকিট স্ট্যান্ডার্ড টিকিট পেয়েছে তারাই একমাত্র এখানে আসতে পারছে। দেখেন ফাঁকা পরিবেশ, শান্ত পরিবেশ। আমাদের যেসব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি আমরা 25% কোটা ফুলফিল স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি। আর মেল এক্সপ্রেস ট্রেনগুলোতেও মোটামুটি দর্শকদের যাত্রীদের ভিড় ছিল। ঈদযাত্রার পঞ্চম দিনে এসে কর্তৃপক্ষের 3 স্তরের নিরাপত্তা বলয় কৌশলে পেরিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেখা যায় অনেককে। এমনকি ট্রেনের ছাদেও ভ্রমণের চেষ্টা করেন কেউ কেউ, যদিও দেখতে পেয়ে দ্রুত তাদের নামিয়ে দেন রেল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আর এমন তৎপরতায় খুশি টিকিটধারী যাত্রীরা। ঈদের ছুটির প্রথম দিনেই বাড়ি ফিরছেন নগরবাসী এবং অন্যান্য দিনের মতো আজও বেশ স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরছেন তারা। ঈদ করে আবার ফিরবে এই কর্মব্যস্ত নগরীতে, নগরী হয়ে উঠবে কর্মব্যস্ত। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নৌ রেলপথের মতো যাত্রীদের তেমন ভিড় নেই বাস কাউন্টারগুলোতে। নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে গাবতলী টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে বাস। তবে গাজীপুরে ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তৈরি হয়েছে গাড়ির দীর্ঘ জট। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রী উপস্থিতি থাকলেও তা অন্যান্য বারের তুলনায় অনেক কম। এর মধ্যে আগেভাগে টিকিট বুক করে রাখা যাত্রীর সংখ্যাই বেশি। নিয়মিত যাত্রীদের জন্য নির্ধারিত বাসগুলো সঠিক সময়ে টার্মিনাল ছেড়ে গেলেও সড়কের বিভিন্ন স্থানে তৈরি যানজটের কারণে 20 থেকে 40 মিনিট সময় ক্ষেপণ হচ্ছে মাঝে মধ্যে। তবে প্রিয়জনের সান্নিধ্য পেতে এই কষ্ট যেন কিছুই না। এখন আমাদের ঈদের আনন্দটা সবাই ভাগাভাগি করার জন্য সবাই আমাদের আশা করে হয়েছে যে আমরা ঢাকা থেকে টাকা ইনকাম করে যাব, এই নিয়ে সবার সাথে আনন্দ করব, ঈদ করব, এই জন্য আমরা যাই। ফ্যামিলি আমাদের সাথে থাকে, আমাদের কষ্ট হলেও যাওয়া হয়। যদি আমরা এই জায়গায় থাকি আমাদের আনন্দটা মাটি হয়ে যাবে। এখন আমি যদি না যাই আমার বাবা মা বা আমার ফ্যামিলি যারা আছে তাদের আনন্দ মাটি হয়ে যাবে। এই জন্য আমাদের কষ্ট করে হলেও যাইতে হয়। আমরা অনেক দিন ধরে বাড়িতে যাই না, তার জন্য এখন কখন থেকে আমরা দাঁড়ায় আছি। এখানে আমরা গাড়ি ঠাড়ি এগুলো কোনো পাচ্ছি না, বাবনে দাঁড়ায় আছি রোদ্রের মধ্যে। যাত্রীদের মধ্যে কেউ কেউ টিকিটের দাম নিয়েও জানালেন মিশ্র প্রতিক্রিয়া। আর পরিবহন কর্মীরা বলছেন ঈদ উপলক্ষে ভাড়া নির্ধারণ করে তালিকা প্রকাশ করেছে বিআরটিএ। মাগুরাতে যাব, কিন্তু এই মুহূর্তে হচ্ছে ঈদের গণের সময় আপনার ভাড়াটা একটু বেশি নিচ্ছে। অ্যাডভান্স বেশিরভাগ সব সিটি চলে গেছে, এখন এক্সট্রা গাড়ি লাগানো থাকলে তখন কাউন্টারে যাত্রী থাকতো, আর যাত্রীও তেমন নাই। এর দাম আগে তো ছিল মানে ঈদ ছাড়া 700-800 এরকম, এখন 1400 যাইতেছে। 1400 কাটলেন, যদি আমরা 2 দিন পর যাই তারপর দেখুন 1800-1900, এরপরও সিট পাই না। লম্বা ছুটির কারণে সব যাত্রী আগে চলে গেছে, সব চলে গেছে, কিন্তু গতবার থেকে এবার অনেক সুষ্ঠুভাবে চলে মানুষ আরামে চলে যাচ্ছে গাড়ি পাশে। এদিকে ঘরমুখ মানুষের প্রচন্ড ভিড় দেখা গেছে গাজীপুরের চন্দ্রা ও ঢাকার টাঙ্গাইল মহাসড়কে। কয়েক কিলোমিটার জুড়ে যানজট তৈরি হওয়ায় তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নিরাপত্তা নিশ্চিতে ড্রোনের মাধ্যমে নজরদারি করছে হাইওয়ে পুলিশ। আমাদের এখানে 22টি পয়েন্টে আমরা অফিসার ফোর্স মোতায়েন করেছি। তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে যাতে কোথাও যানজটের সৃষ্টি না হয়। মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনী। দায়িত্ব পালন করছে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুর টোল প্লাজায় বেড়েছে যানবাহনের চাপ। এবার মহাসড়কে বাস কিংবা প্রাইভেট কারের তুলনায় মোটরসাইকেলের সংখ্যাই বেশি। তবে নেই চিরচেনা ভোগান্তি ও যানজট। যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষার প্রহর শেষে টোল আদায়ের পর আবারও ছুটে চলা শেকড়ের টানে। ঈদের ছুটিতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এর মধ্যে ঢাকা মাওয়া রুটের পদ্মা সেতু টোল প্লাজায় মোটরসাইকেলের সংখ্যাই বেশি। পরিবারের সঙ্গে লম্বা ছুটি কাটাতে ঘরমুখ দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। টোল প্লাজা এলাকায় বিশৃঙ্খলা এড়াতেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি যাত্রীদের। পদ্মা সেতু পার হয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে, আনন্দ লাগতেছে আর কি। বাড়ি যাচ্ছে এটাই বড় কথা। ডিসিপ্লিন গত বছর যেরকম ছিল ওরকমটা পাচ্ছি না। আত্মীয় স্বজন ঈদ করা এটা আছে বড় আনন্দ। এটাই যে কোনো প্রতিকূল অবস্থাতে এখন মাইফ হসাতে পারলেই আলহামদুলিল্লাহ।
শুক্রবার সকালের দিকে ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ দেখা যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায়। ঢাকার ইচ্ছা মহাসড়কেও নেই যানজট ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল ও যমুনা সেতুর সিরাজগঞ্জ অংশও অনেকটাই ফাঁকা। তবে যমুনার টোল প্লাজায় দেখা গেছে যানবাহনের লম্বা লাইন। মা বাবার সাথে ঈদ করবো গ্রামে এবং খুবই স্বস্তির সাথে আসছি, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। পথঘাটে কোনো যানজট নেই, ক্লিয়ার আছে, আগের থেকে অনেক ভালো লাগছে, রাস্তায় শৃঙ্খলা আছে। এদিকে পাটুরিয়ায় শত শত যানবাহন থাকলেও নির্বিঘ্নে ঘাট পার হতে পেরে খুশি যাত্রীরা। অন্য বছরের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তি বলছেন সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঈদযাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আলামিন তুষার। গাজীপুরের চন্দ্রায় সাইফুল রুদ্র এবং পদ্মা সেতুর বাওয়া প্রান্তে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। প্রথমে যাচ্ছি তুষারের কাছে। রোজা রেখে যত কষ্টই হোক, যত গরমই পড়ুক, আসন পাক কিংবা না পাক, আসলে বাড়িতে আসলে যেতে হবে, ঈদ করতে হবে পরিবার পরিজনের সঙ্গে। সেই জায়গা থেকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে যারা আসলে রেলের যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং বেশ অনেকটা নির্বিঘ্নেই আসছেন, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য দিনগুলোর মতোই কিন্তু আমরা দেখেছি যে আসলে দিনকে দিন বাড়ছে, এবং যতই আসলে বেলা গড়াচ্ছে আসলে মানুষজনের সংখ্যা, যাত্রীদের সংখ্যা কিন্তু বেড়েছে। এখনও তাই কিছুক্ষণ পরেই 2:15টার দিকে কিন্তু ছেড়ে যাবার কথা রয়েছে চট্টলা এক্সপ্রেস। সেটা ছেড়ে যাচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবং আমরা এই মুহূর্তে 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছি। সেখান থেকে কিন্তু সিল্ক সিটি এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু ছেড়ে যাবে, এবং এখন যেমনটা বলছিলাম যে আসলে মানুষজনের যে ভিড় সেটি কিন্তু আছে। আসনধারী যারা যাত্রীরা রয়েছেন তারা যেমন রয়েছেন, ট্রেনের ভেতরের অংশেও কিন্তু আমরা দেখছি যে আসলে যারা আসলে সিট পাননি, অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট কিন্তু অনেকেই কেটেছেন। বিশেষ করে আমরা জানি উত্তরবঙ্গে যারা আসলে যাত্রীরা রয়েছেন তারা এরকম, উত্তরবঙ্গের ট্রেনগুলো সাধারণত একদম ভরপুর থাকে, তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা স্ট্যান্ডিং টিকিটের যারা যাত্রীরা রয়েছেন তারা সাধারণত 2 ঘন্টা আগে টিকিট পান, সেই জায়গা থেকে আসলে তারাও কিন্তু নিয়েছেন, এবং যদিও অন্যান্য বছরের মতো কোনো ধরনের ঝামেলা কিন্তু আমরা দেখতে পাইনি। এর বাইরেও আমি এখানে অনেকেই আসলে বিমানবন্দর থেকে উঠে কমলাপুরে এসেছেন, তাদের সঙ্গে কথা হচ্ছিল। এর বাইরেও কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছিল, তারা আমাদেরকে যেমনটা বলছিলেন আসলে বিমানবন্দর এবং জয়দেবপুর যে রেল স্টেশনগুলো রয়েছে সেখানেও আসলে এবার খুব ওই রকম যেমন ভিড়টা আসলে অন্যান্যবার থাকে এবং ছাদে লোকজন নেয়ার যেই ব্যাপারগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু আসলে আমরা এবার দেখতে পাইনি, এবং তার কারণ হলো 3 স্তরের একদম নিরাপত্তা ব্যবস্থা এবং টিকিট চেক করে করে আসলে যাত্রীদেরকে উঠতে দেওয়ার ব্যবস্থা, এবং তার কারণে কিন্তু অনেকটাই আসলে স্বস্তিতে এবার ঈদযাত্রা হচ্ছে। সড়কের ঈদযাত্রার খবর জানতে এবার আমরা চলে যাব গাজীপুরের চন্দ্রা এলাকায়। সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শহর ছেড়ে কর্মজীবী মানুষেরা গ্রামের পথে পাড়ি জমাচ্ছেন। গত 2 দিন মহাসড়কে যানবাহনের চাপ কম থাকলেও আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকে সেই চাপ বেড়ে দ্বিগুণ হয়েছে, কোথাও কোথাও সেই চাপ দ্বিগুণেরও দ্বিগুণ হয়েছে। আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের চন্দ্রায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ফুট ওভারব্রিজটিতে দাঁড়িয়ে আছি সেই ফুট ওভারব্রিজে তিল ধারণের ঠাঁই নেই। একের পর এক মানুষ এখানে লাইন ধরে ফুট ওভারব্রিজ পাড়ি দিচ্ছেন, এবং তারা তাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঠিক রাস্তার অপর পাশে যে বাসগুলো রাখা আছে সেই বাসের যাত্রী হয়ে তারা বাড়ি ফিরবেন। এই রুট থেকে অর্থাৎ গাজীপুরের চন্দ্রা থেকে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি রুটের যাত্রীরা এখান থেকে যাতায়াত করবেন। তার মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, সৈয়দপুর, দিনাজপুর থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত। এছাড়াও আছে খুলনা, বাগেরহাট এবং বগুড়ার যাত্রীরা। যেটি বলছিলাম যে শুক্রবার সকাল থেকে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহনের জটলা বেঁধেছিল, তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজট সৃষ্টি হয়নি। সাময়িক যে যানজট তৈরি হয়েছিল তাতে যাত্রীরা কিছুটা সময়ের জন্য ভোগান্তিতে পড়েছিলেন। এদিকে টাঙ্গাইল এবং ঢাকা মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। আমরা কথা বলছিলাম এখানকার হাইওয়ে পুলিশের পুলিশ সুপারের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে মহাসড়কের নিরাপত্তায় কাজ করছে জেলা মেট্রোপলিটন এবং হাইওয়ে পুলিশের 4000-এরও বেশি সদস্য।
তারা সারা হাইওয়ে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনীর টহল টিম, তাদের পাশাপাশি কাজ করছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সাদা পোশাকে গোয়েন্দারা। কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হন, কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হন, বাড়তি দামে যেন কাউকে টিকিট কিনতে না হয়, কিংবা যাতায়াতের সময় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয়, সেদিকে খেয়াল রাখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা এখন আসলে এই মুহূর্তে এই ছিল আমার কাছে গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা থেকে সবশেষ তথ্য। আমরা এখন যাব মুন্সিগঞ্জের মাওয়া, সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। উজ্জ্বল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? এবারের ঈদুল ফিতরের লম্বা ছুটির প্রথম দিনে কিন্তু বাড়ির পানে ছুটছে লাখো মানুষ, পদ্মা সেতু অতিক্রম করছে। এই আজকের যে এই পর্যন্ত যে ডাটা, সেখানে কিন্তু বলা হচ্ছে যে 26,000-এরও বেশি যান কিন্তু পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে এবং সেখান থেকে 2,66,00,000 টাকারও বেশি টোল আদায় হয়েছে। এবং এই যে ভোর থেকে যে চাপ, সে চাপ সামলে কিন্তু হিমশিম খাচ্ছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। তারা বলছেন যে পুরো সেতু জুড়ে যে 126টি উচ্চ মানের ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে যেমন মনিটরিং করছে সব কিছু, একই সঙ্গে কিন্তু 7টি পয়েন্টে 7 জন বিশেষ নিরাপত্তা কর্মীকে রাখা হয়েছে পুরো বিষয়টি মনিটর করবার জন্যে। একই সঙ্গে যে এই চৈত্রের যে দাবদাহ, সেই দাবদাহ মোকাবেলার জন্য কিন্তু 2টি পয়েন্টে চিকিৎসা কেন্দ্র রাখা হয়েছে। কারণ রোজায় অনেকে যে এই যানজটের মধ্যে বা জটলার মধ্য থেকে যে তারা এই পদ্মা সেতু অতিক্রম করছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অবস্থান করছে। এবং বাড়ি পানে যারা ছুটছেন তারা বলছেন যে এই লম্বা ছুটি, একই সঙ্গে যে তাদের ছুটি পুরোটাই তারা কাটাতে চান গ্রামের বাড়িতে, সেই কারণে কিন্তু তারা সকাল থেকে সেরিকেই যে অনেকে শুরু করেছেন, তারপর কিন্তু পর্যায়ক্রমে লোকজন আসছেই এবং বিভিন্ন ধরনের যে যানবাহন পারাপার হচ্ছে পদ্মা সেতু দিয়ে, সেখানে কিন্তু একেবারে লেন বাই লেন ভিন্ন করে দেওয়া হয়েছে। এবং চাপ বেড়ে যাওয়ার কারণে কিন্তু একটি অস্থায়ী যে টোল লাইন, সেই লেনটি চালু করা হয়েছিল, সেই লেনটি দিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে যে এখানকার মোটর বাইকগুলো পার হয়েছে। এবং মোটর বাইক ছাড়াও যেসব যান পারাপার হচ্ছে তারা কিন্তু বলছেন যেটি অটো সিস্টেমে যে চলন্ত গাড়িতে টোল আদায়, সেটিও কিন্তু চালু করার প্রক্রিয়া চলছে। তারা বলছেন যে আগামী ঈদে হয়তো সেটিও তারা পারাপার হতে পারবে না। এবং পদ্মা সেতুর গতি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন কিন্তু সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে চলতে পারবে যানবাহন। তো এই ছিল আমার কাছে ঈদযাত্রায় পদ্মা সেতুর সব শেষ। মুন্সিগঞ্জ, গাজীপুর এবং রাজধানী থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রধান উপদেষ্টার চীন সফরের খবর। বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। এদিকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ের গ্রেট হলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদিকে স্বৈরাচারের সরকার পতনের পর বাংলাদেশে ব্যবসার দারুণ পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের তৃতীয় দিন স্থানীয় সময় সকাল 10টার দিকে বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। প্রায় ঘণ্টাখানেক চলে সেই বৈঠক। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস শি জিনপিং বৈঠক নিয়ে প্রেস সেক্রেটারি জানান বৈঠক সফল ও ফলপ্রসূ হয়েছে। চীনের প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। এ সময় শি জিনপিং বাংলাদেশে চীনা লোনের সুদ কমানো ও জলসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শি জিনপিং বলেছেন যে উনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। এদিন চীনের ব্যবসায়ীদের সঙ্গে এক সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ভৌগোলিক কারণেই দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগরের কারণে নেপাল, ভুটান কিংবা ভারতের 7 সিস্টার্স অঞ্চল বাণিজ্যের জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল। তাই এই অঞ্চলের ব্যবসায়িক সম্প্রসারণের জন্য বাংলাদেশে একটি অর্থনৈতিক জোন গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। Makes it very exciting country. Bangladesh oversees the whole Bay of Bengal.
Nepal, Bhutan, landlocked countries, they have no access to the sea. So if you are a landlocked country, your fate is sealed. If they have to be present in the world market, they have to pass through Bangladesh. They have to bring things, send things through Bangladesh. And suddenly you have a new economic zone. স্বৈরাচার পতনের পর বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। এখন দেশে ব্যবসার পরিবেশ সৃষ্টি হয়েছে জানিয়ে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, তারুণ্যের শক্তিকে ব্যবহার করে লাভবান হওয়ার দারুণ সুযোগ রয়েছে তাদের। There is no shortage of young people, both men and women. If you are making any technologically oriented businesses, I think it would be good to consider Bangladesh. Huge transformation in Bangladesh just about 8 months back. You are invited to be part of that new Bangladesh. এছাড়াও চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াও এর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। রিজভী এ সময় আরও বলেন, স্পষ্ট মাস তারিখ দিয়ে সরকারকে নির্বাচনের ঘোষণা দিতে হবে। নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরির চেষ্টা করছে একটি মহল। এ রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী, তারা যদি আমার প্রতি বৈষম্য করে, আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই, তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, জনগণই সেটার বিচার করবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিন, যাতে এই নির্বাচনটা প্রলম্বিত না হয়। কিন্তু তখন বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন। এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, এখন পর্যন্ত সরকারি 100 কোটি টাকার বরাদ্দের 96 কোটি 67 হাজার টাকা শহীদ পরিবার এবং আহতদের সহায়তায় ব্যয় করা হয়েছে। আরও যে টাকা প্রয়োজন তার জন্য ঈদের পর বেসরকারি পর্যায়ে তহবিল সংগ্রহ শুরু করবে ফাউন্ডেশন। সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে তিনি জানান, 836টি শহীদ পরিবারের মধ্যে এখন পর্যন্ত 745টি পরিবারকে 37 কোটি 25 হাজার টাকা দেওয়া হয়েছে। 100 জনের টাকা আইনি এবং পারিবারিক জটিলতায় আটকে আছে। এছাড়া 5596 জন আহতদের জন্য 59 কোটি 41 হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে, যা মোট আহতদের 38.39%। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রায় প্রতিদিন আহত সেজে প্রতারকরা সহায়তা নিতে আসছে। ভুয়া 4 জনকে আইনে সোপর্দ করা হয়েছে। মাহবুবুর রহমান স্নিগ্ধ আরও জানান, ঈদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের শুভেচ্ছা বার্তা সহ প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে গিফট হ্যাম্পার পাঠানো হয়েছে। 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা। আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5596 জনকে 59.41 কোটি টাকা প্রদান করতে পেরেছি, 38.39%। 96.67 কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। যার যার জায়গা থেকে এইবারের ঈদে এই শহীদ এবং আহতদের পাশে দাঁড়াবেন এবং তাদের সাথে নিজেদের কিছুটা সময় হলো স্পেন্ড করবেন, যাতে করে তারা এটা উপলব্ধি করতে পারে যে এই পুরো বাংলাদেশটি তাদের পরিবার। দুপুরের সময় আরও থাকছে। ছুটি শুরু হলেও রাজধানীতে এখনও চলছে ঈদ কেনাকাটা। শপিং মলের তুলনায় ফুটপাতেই বেশি ভিড়। চাঁদরাত পর্যন্ত ক্রেতা পাওয়ার আশা বিক্রেতাদের। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর 12টা 21 মিনিটে কম্পন অনুভূত হয়, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.7। প্রথম দফার ঠিক 12 মিনিট পর 6.4 মাত্রার আরেক দফায় ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ভূমিকম্পের কারণে ভেঙে গেছে বিভিন্ন শহরের রাস্তাঘাট, ধসে পড়েছে বেশ কয়েকটি ভবনের ছাদ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্প অনুভূত হয়েছে থাইল্যান্ড ও চীনেও। ব্যাংককে ধসে পড়েছে একটি নির্মাণাধীন বহুতল ভবন। এর নিচে 43 জন আটকে পড়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে চালু হয়েছে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপ। প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়দাবাদ রুটের 8টি থানা এলাকায় যাতায়াতকারী নারী যাত্রীদের জন্য চালু হয়েছে সেবা। অ্যাপে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে GPS ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যাবে উদ্ধারকারী দল। এমন সেবাকে স্বাগত জানিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান মহিলা পরিষদের। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নারীদের হেনস্থা হয়রানি যেন নিত্যদিনের ঘটনা। যৌন নিপীড়ন ও উত্ত্যক্তের পাশাপাশি গণপরিবহনে ঘটছে ধর্ষণের মতো ঘটনাও। ব্র্যাকের গবেষণা বলছে গণপরিবহনে চলাচলরত 94% নারী যৌন নিপীড়নের শিকার। সবাই নিরাপদ না আসলে রাস্তার মধ্যে, আর মেয়ে মানুষ তো অবশ্যই না। এখন একটু অস্বস্তি ফিল হয় যাতায়াত করার সময়, যে কখন কি হয়। নারী হয়রানি বন্ধে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19-এর সহায়তায় হেল্প নামের নতুন একটি অ্যাপ চালু করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইচ বাংলাদেশ। প্লে স্টোর থেকে সলিউশন স্পিন লিখলে হেল্প অ্যাপ আসবে, সেটি নামিয়ে শুধু মোবাইল নম্বর দিয়েই অ্যাপে প্রবেশ করে সেবা নিতে পারছেন নারীরা। অ্যাপে রাখা হয়েছে ইমার্জেন্সি বাটন, লিখিতভাবে অভিযোগ দেওয়ার অপশন আছে। অ্যাপসের মাধ্যমে আমাদের হয়রানিগুলো যদি তাদেরকে জানানো যায় এবং যারা এই অ্যাপসে কাজ করবে তারা যদি ওরকম ভালোভাবে রেসপন্স করে তাহলে তো ডেফিনেটলি ভালো। হেল্পের মিডিয়া ক্যাম্পেইনার জানালেন, প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়দাবাদ পর্যন্ত রুটের 8টি থানা এলাকায় চালু হয়েছে এই সেবা। ঘটনাস্থলের 1 কিলোমিটারের মধ্যে থানার নম্বর যুক্ত থাকবে এতে। প্রশাসনের কাছে তো তার ওনার লোকেশন চলে যাবে, পাশাপাশি অনেক সময় প্রশাসন রেসপন্স দ্রুত না করতে পারে। সবচেয়ে নিকটবর্তী যে আমাদের বুথটা থাকবে, যে আমাদের ভলান্টারি বুথ, আমরা তাদেরকে মূলত রিচ করব এবং তারা দ্রুততার সাথে সেখানে পৌঁছাবে। পুলিশ বলছে অ্যাপে আসা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে। প্রাপ্ত যে তথ্য সেটা কিন্তু পুলিশের কাছে প্রাথমিক তথ্য হিসেবে বর্ণনা হবে এবং যে কোনো ভিকটিমকে আমরা সেই অনুযায়ী পুলিশি যে সেবা সেটাও আমরা প্রদান করতে পারব। বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, পুরুষের কর্তৃত্ববাদী আচরণ ও ঘটনার বিচার না হওয়ায় বেড়েই চলছে গণপরিবহনের নারী নিপীড়ন। এই পরিস্থিতিতে এমন অ্যাপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন তারা। বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা কিন্তু একজন অপরাধীকে আরও অপরাধী করে এবং যে অপরাধ করে না তাকেও কিন্তু অপরাধ করতে উৎসাহিত করে। এই অ্যাপ করার ক্ষেত্রে সরকারের একটা ভূমিকা রাখতে হবে। অ্যাপে আসা অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে মহিলা পরিষদ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রজ্ঞাপন জারির একদিনের মাথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আফরোজ পারভিন সিলভিয়ার নিয়োগ বাতিল করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সিলভিয়া সহ 4 জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এর পরপরই সিলভিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও সিলভিয়া কিভাবে নিয়োগ পেলেন তা নিয়ে অনেকে বিরূপ প্রতিক্রিয়া দেখান। পরে সিলভিয়ার নিয়োগ বাতিল করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশন বিভাগ। ঈদ ঘিরে এখনও জমজমাট রাজধানীর মার্কেটগুলো। অনেকে রেডিমেড পোশাকের পাশাপাশি কিনছেন কসমেটিক্স সামগ্রী। আর স্বল্প আয়ের মানুষদের ভিড় ফুটপাতের দোকানগুলোতে। ঈদের আগে পণ্য বিক্রি শেষ করতে দামাদামি নিয়েও তেমন আপত্তি করছেন না বিক্রেতারা। ঈদের কেনাকাটা শেষে রাজধানী থেকে অনেকেই এখন গ্রামের বাড়ির পথে। তবে বেতন বোনাস দেরিতে পাওয়ায় কেরানীগঞ্জের সজীব লিজা দম্পতির ঈদ কেনাকাটা শুরু হয় শুক্রবার সকালে। রাজধানীর নিউ মার্কেটে এসে তারা খোঁজ করেন স্বল্প মূল্যের পোশাকের। শেষ সময় মানে বিল পরে পাইছে, এটার জন্য আমাদেরটা পরে বলতে পারতেছি না, বাচ্চারটা আগে দেখতেছি তার জন্য। এই দম্পতির মতোই সাধ্যমতো পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক ও সাজসজ্জা সামগ্রী কিনছেন নিম্ন আয়ের মানুষ। নিউ মার্কেটের পাশের ফুটপাতের দোকানগুলোতে যাদের ভিড় সবচেয়ে বেশি। নিম্ন দামের নিম্ন শ্রেণীর মানুষ তারা এইসব জায়গায় কেনাকাটা করতে আসে। সবারই পরিস্থিতি খারাপ, মানে যে যেমন সামর্থ্য এরকমই কেনাকাটা হয়েছে আর কি। মানুষ চাই কম দামের মধ্যে একটু ভালো প্রোডাক্ট,
এই জন্য আর কি ফুটপাতে একটু বেচাকেনিগুলো ভালো হয় মোটামুটি সবসময়। মার্কেট থেকে এখানে কম পাওয়া যায়, এটার জন্য সবাই এখানে আসি, পছন্দ মতো করে নিয়ে যায়। এদিকে সচ্ছলদের অনেকেই এখন ব্যস্ত কসমেটিক্স জুয়েলারি কিনতে। বিক্রেতারাও চান পণ্য ধরে না রেখে ঈদের আগেই বিক্রি শেষ করতে, তাই দামাদামির ঝুঁকি এড়াতে চাইছেন অনেকে। অলমোস্ট শেষের দিকে আজকে হচ্ছে কিছু জুয়েলারি কিনতে আসলাম আর জুতা কিনলাম আর কি। রিজনেবলের মধ্যে প্রাইসের মধ্যে বিক্রি করে যতটুকু সম্ভব কমে দেওয়ার জন্য, যাতে ক্রেতারাও কেনাকাটা করে আরেকটু স্বস্তি পায়। ট্রাই করতেছে সেল হয়ে যাক, এমন একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে কাজ করতেছে। কয়দিনে বেচা বিক্রি সব রেডিমেডে, আনস্টিচ বেচাকেনি হবে না। এবারের ঈদে ছুটি লম্বা হয়, আগে ভাগেই ভালো ব্যবসা জমার কথা জানিয়েছেন বিক্রেতারা। শেষের দিকে তাই বাড়তি লাভের প্রত্যাশা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন সহকর্মী MS আরিফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। যেটি জানাচ্ছিলাম যে আসলে রাজধানীবাসী ঈদ করতে গ্রামের বাড়ি যেতে ইতিমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছেন, কিন্তু নিউ মার্কেটে এই এলাকাটিতে আসলে ভিন্ন চিত্র। এবং আমরা সকাল থেকে যেটা দেখছি যে দিন গড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় অনেক বাড়ছে, যে কারণে আসলে রাজধানী ফাঁকা হচ্ছে এটি আসলে বলা যাচ্ছে না, কারণ এখনও জমজমাটভাবে ঈদের কেনাবেচা চলছে। এবং শেষ মুহূর্তে এসে আমরা বেশিরভাগ ভিড় লক্ষ্য করেছি আসলে ফুটপাতের দোকানগুলোতে। নিউ মার্কেট এলাকার যে ফুটপাতগুলো রয়েছে সেখানে নিম্ন আয়ের মানুষজন যারা সাধ্য মতো কম দামে ভালো মানের পণ্য আসলে কেনার জন্য শেষ মুহূর্তে এসে এখানে ভিড় করছেন। এবং আমাদেরকে যেটি তারা জানিয়েছেন যে যারা আসলে মাসের শেষে অর্থাৎ 2 থেকে 1 দিন আগে ঈদের বোনাস কিংবা বেতন পেয়েছেন তারাই আসলে এই মুহূর্তের ক্রেতা, এবং তারাই এখান থেকে বেছে পণ্য কিনছেন। এবং বেশিরভাগ ভিড় আসলে এই মুহূর্তে জুতা স্যান্ডেল থেকে শুরু করে ব্যাগ, কসমেটিক্স এসব দোকানে। আমাদেরকে বিক্রেতারা যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে ক্রেতারা আসলে রেডিমেড প্রোডাক্ট আসলে যে প্রোডাক্টগুলো তৈরি রয়েছে সেগুলোর দিকেই বেশি ঝুঁকছেন, কারণ এই মুহূর্তে টেইলার্স কিংবা দর্জির কাছে সিরিয়াল দেওয়ার একটা বিষয় থাকে, যেটি এই শেষ মুহূর্তে এসে পাওয়ার সুযোগ নেই, যে কারণে তৈরি পোশাকই তারা কিনছেন এবং বেশিরভাগ পোশাক কিনছেন উপহার দেবার জন্য। আসলে এমনটাই আমাদেরকে বিক্রেতা জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু প্রেক্ষাপট কিছুটা ভিন্ন ছিল। সারা মাস জুড়েই আসলে এবার রমজানের আগেভাগেই বেশ কিছু পণ্য ক্রেতারা কিনেছেন এবং ঈদের জমজমাট বাজার পেয়েছেন বিক্রেতারা, যে কারণে সন্ধ্যার পরে যে ক্রেতা সমাগম সেটি কম ছিল বলেই আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে এবার আগেভাগেই ব্যবসা জমে যাওয়ার কারণে এখন থেকে চাঁদ রাত পর্যন্ত যে বিক্রি সেটি আসলে বাড়তি লাভই তাদের জন্য বাড়তি লাভ বলছেন বিক্রেতারা আমাদেরকে এটি। এছাড়া আমরা দেখেছি যে ক্রেতারা যারা সচ্ছল তারা এই মুহূর্তে তাদের পরিবার পরিজনের জন্য যে সকল প্রয়োজনীয় সামগ্রী কিনে ফেলেছেন, তারা কিন্তু এখন শেষ সময়ে এসে মার্কেটে ঢু মারছেন কসমেটিক কিংবা জুয়েলারি টাইপের পণ্যের। এবং শেষ মুহূর্তে এসেই কিন্তু তারা যেটি দেখছেন যে ক্রেতারা যেটি বলছেন যে গতবারের তুলনায় এবার শেষ সময়ে এসে ছুটি বেশি হয়, কিন্তু তারা স্বাচ্ছন্দ্যের মধ্যেই এবার ঈদের কেনাকাটা শেষ সময়ে করতে পারছেন। তো ঈদ কেনাকাটা নিয়ে রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ঈদ কেনাকাটার খবর জানছিলাম রাজধানীর নিউ মার্কেট থেকে। দুপুরের সময় আরো থাকছে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে বিস্ফোরক মন্তব্য তাসকিন আহমেদের। বললেন ক্রিকেটার উন্নয়নের জন্য নয়, বরং দায়সারা কাজ করছে CCDM। ঈদের পাশাপাশি বাজেটকে সামনে রেখে রেকর্ড সংখ্যক গাড়ি আমদানি হয়েছে বাংলাদেশে। শুধু চট্টগ্রাম বন্দরেই গত 3 মাসে ৩,৮৫৪টি গাড়ি খালাস হয়েছে। এর মধ্যে মার্চের 13 দিনে খালাস হয়েছে ১,৯৫৯টি গাড়ি। চট্টগ্রাম বন্দরে গত 3 মাসে ভিড়েছে গাড়ি বহনকারী এ ধরনের 7টি বিশেষ জাহাজ, আর খালাস করা হয়েছে ৩,৮৫৪টি গাড়ি। এতে আমাদের রেভিনিউ পরিমাণটাও প্রায় দ্বিগুণ হয়েছে। চট্টগ্রাম বন্দরে বহুতল শেডের পাশাপাশি অন্যান্য শেডগুলো এখন আমদানি করা গাড়িতে পরিপূর্ণ। এর মধ্যে ১,৪৩০টি গাড়ি হলো সদ্য আমদানি করা, আর বাকি 300টি গাড়ি নিলামে বিক্রির অপেক্ষায় রয়েছে। টোটাল এখন চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমাদের প্রায় ১৪০০ ইউনিটের মতো গাড়ি আছে, এবং অকশন ডিক্লার্ড গাড়ি আছে হচ্ছে প্রায় ৩০০-র মতো। এদিকে আমদানি করা গাড়ি থেকে ৭৪৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ব্যবসায়ীরা যদি গাড়ি নিয়ে আসে, আমাদের তো এটা ছাড়করণ করতে তো কোনো বাধা নাই। তবে ব্যবসায়ীদের দাবি আসন্ন বাজেটে গাড়ির শুল্ক হার আরও বাড়ানো হতে পারে, তাই বাড়তি লাভের আশায় এখন বাড়ানো হয়েছে গাড়ি আমদানি। গাড়ি এনে রাখলাম, পরে বিক্রি করব, সেটা স্বাভাবিক প্রবণতা। এখানে কিন্তু জোচ্চুরির কোনো বিষয় নেই। ঈদের আগে অন্তত ৭০০ গাড়ি নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ফেরার কথা রয়েছে। ঈদকে সামনে রেখে যেমন রেকর্ড পরিমাণ গাড়ি আমদানি হয়েছে
ঠিক তেমনি সমান তালে চলছে গাড়ি খালাস এবং ডেলিভারি প্রক্রিয়া। চট্টগ্রাম বন্দরের কাজ শেড থেকে কমল দে, সময় সংবাদ। রমজান জুড়ে স্বস্তি দিলেও ঈদের আগ মুহূর্তে এসে লাফিয়ে বাড়ছে শাকসবজির দাম। গত সপ্তাহের তুলনায় 20 থেকে 40 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন, শসা। এ তালিকায় আছে মুরগির মাংস। বরাবরের মতোই ঈদের আগে চড়া মশলার দাম। রমজানের শেষ দিকে এসে রাজধানীর বাজারে বেড়ে গেছে সবজির দাম। কাউরান বাজারের বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 40 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে শসা, বেগুন। যুক্তি হিসেবে চাহিদা মতো সরবরাহ না থাকাকে সামনে আনছেন তারা। তবে খানিকটা কমেছে লেবুর দাম। দামটা বেশি সবজির বাজারে। টমেটো, ভেন্ডি, চিচিঙ্গা সবই তো বেশি। মোটামুটি ভালো আছে, আরো একটু কমলে ভালো। সন্তুষ্টজনক, আমি আপত্তি নাই, যা আছে আলহামদুলিল্লাহ। সবজির সিজন শেষ মুহূর্তে, এই কারণে দামটা একটু বেশি। 1 কেজি শসা 100 টাকা, 80 টাকা। খাবে কিভাবে মানুষ? সব শ্রেণীর মানুষের জন্য হইলে একটু কষ্ট হয়ে যায়। ইকুয়ালিটি আনতে গেলে আরেকটু কমের দরকার। দাম কিনে বেশি দিয়ে বেশি ব্যস্ত হয় বেশি, আমরা কমে কিনলে কমে ব্যস্ত পারি। গরু আর খাসির মাংসের বাজার স্থিতিশীল থাকলেও চাহিদা বাড়ায় বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম। তুলনামূলক আগের মতো অত বেশি মনে হচ্ছে না, তবে বেশি। মুরগি বাজার আপনি গেছে সপ্তাহ হারে এই সপ্তাহ একটু বাড়তে, সানরাইজ পর্যন্ত এমনই থাকবে রেট। এদিকে ডাল, তেল, আটা, ময়দা, চিনি সহ মুদি পণ্যের বাজারে স্বস্তি রয়েছে বলে জানান ক্রেতা বিক্রেতা। দীর্ঘ 10 বছরে এরকম কম দাম কিনতে পারি নাই। বাজার খুব ভালো, সব জিনিসই বাজারে ভরপুর আছে। ঈদের বাজার করে সন্তুষ্ট, দাম কোনো কিছুর বেশি হয়নি, সব স্বাভাবিক আছে। গত বছরগুলোতে আমরা যেভাবে দেখছি আপনার ঈদের উপলক্ষে বা রমজান উপলক্ষে জিনিসপত্র যে পরিমাণ বাড়তে, মোটামুটি এবছর তা উল্টাচ্ছি। দৈনন্দিন জীবনে যে এসেনশিয়াল, ভেরি এসেনশিয়াল, সেটা চিপ। বিক্রেতারা জানান, এলাচ, লবঙ্গ, জিরা, তেজপাতা সহ চড়া মশলার বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ফাঁকা বুলি নয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। তবে মস্কোর আশঙ্কা, ভবিষ্যতে বিভিন্ন সংঘাতের সময় আর্কটিক অঞ্চলকে পশ্চিমারা ব্যবহার করতে পারে। এদিকে গ্রিনল্যান্ড নিয়ে নানা বিতর্কের মধ্যেই শুক্রবার দ্বীপটি সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা যে শুধু কথার কথা নয়, এবার তা স্পষ্ট করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর মুরমানস্কে আর্কটিক ফোরামে তিনি বলেন, গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্যকে হালকাভাবে নিলে ভুল হবে। দ্বীপটি নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের গুরুতর পরিকল্পনা রয়েছে। এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র পদ্ধতিগতভাবে তাদের ভূকৌশলগত, সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে আর্কটিকে প্রসারিত করবে। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের সঙ্গে মস্কোর কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। আর্কটিক অঞ্চলে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে পারস্পরিক লাভজনক বিনিয়োগের সম্ভাব্য সুযোগের কথাও জানান প্রেসিডেন্ট পুতিন। তবে আর্কটিক অঞ্চল নিয়ে ন্যাটো জোটের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে পুতিন বলেন, সম্ভাব্য সংঘাতের সময় পশ্চিমা সামরিক শক্তিগুলো পৃথিবীর উত্তরের এই অঞ্চলকে ব্যবহার করতে পারে। অঞ্চলটিতে সেনা মোতায়েন করার কথাও জানান পুতিন। এরই মধ্যে স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ড সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স। যদিও সফরকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন গ্রিনল্যান্ডের নেতারা। ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ডের জনগণ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। কাকুলি আখতার, সময় সংবাদ। খেলার খবর। ক্রিকেটের উন্নয়ন নয়, বরং স্রেফ চলার জন্যই চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। দলগুলোতে নেই পর্যাপ্ত কোচিং স্টাফ। পারফরমেন্স অ্যানালিস্টের রোলটাও বিলাসিতার নাম। ভেন্যুর দূরত্ব, চৈত্রের গরম আর রমজানের কারণে ক্রিকেটাররাও দিতে পারেন না সর্বোচ্চ। এই নিয়ে ক্ষোভ বাড়ছে খেলোয়াড় ম্যানেজমেন্টের। সাব্বির মিথুনের রিপোর্ট। সময়ের সঙ্গে ক্রিকেটটা বদলে গেছে অনেক। মাঠের মতো খেলাটা এখন অনেকটাই মাঠের বাইরেরও। ব্যাটিং বোলিং কোচের মতো পারফরমেন্স কিংবা
কম্পিউটার অ্যানালিস্টরাও এখন সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক তো বটেই, ঘরোয়া আর বয়স ভিত্তিকের কোচিং স্টাফেও তাদের সম্পৃক্ততা নিশ্চিত করছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। ব্যতিক্রম কেবল বাংলাদেশ। 12টা টিমের খবর নিলে কোনো টিমে কম্পিউটার অ্যানালিস্ট বা পারফরমেন্স অ্যানালিস্ট পাবেন না, যেটা আমার টিমে রয়েছে। সো এগুলো পারফরমেন্স করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। সেই প্ল্যানিংগুলো আমি প্রথম থেকেই করেছি। ইভেন ক্লাবের থেকেও আমি এটা পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করি না। কেবল কৌশলগত দিক দিয়েই নয়, ঢাকা প্রিমিয়ার লিগ যোজন যোজন পিছিয়ে আছে মাঠের ক্রিকেটেও। জ্যাম ঠেলে সাভারের বিকেএসপি আর চৈত্রের গরমে অন্তত 50 ওভারের ক্রিকেটটা যে হয় না তা স্বীকার করলেন তাসকিন আহমেদ। 50 ওভারের খেলা চারটিখানি বিষয় না আমাদের কন্ডিশনে, মানে রোদ থাকে, হিউমিড জার্নি, তো আপনি এর আগের দিন সারাদিন রোজা রাখতেছেন, ওই ইফতারের থেকে ভোরবেলায় খেলা, সো এনাফ রিকভারি হয় না, আন্ডার পারফরমেন্স হয়। এই যখন অবস্থা, তখন দেশের শীর্ষস্থানীয় লিগের মান নিয়ে প্রশ্ন ওঠাটাও তো স্বাভাবিক। ডোমেস্টিক ক্রিকেট এবং মানে পার্সোনালি স্কিল ওয়াইজ সব কিছু, কালচার থেকে শুরু করে সব মিলাই তো আমরা সব সেক্টরেই কিছুটা পিছানো। সারা বিশ্বেই ধরেন যেই জিনিসটা 2-4 বছর আগে হয়, এটা আমাদের এখানে একটু পরেই আসে সব ক্ষেত্রে। মানহীন ডিপিএল এর প্রভাব দেখা যায় আইসিসি ইভেন্টে। অন্যান্য দেশের সঙ্গে সেখানে পার্থক্যটা স্পষ্ট হয় দেশের ঝিমিয়ে পড়া ক্রিকেটের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পথে পথে উৎসবের আমেজ। ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ প্রাণ ফিরেছে সদরঘাটে। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা, মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বাংলাদেশ চীন একটি চুক্তি ও 8টি সমঝোতা সই। শান্তি ও স্থিতিশীলতায় বেইজিং এর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ইউনুস। সেই বৈঠক, ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। এবং ভোটের তারিখ নিয়ে সরকারের বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ রিজভির। মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরির চেষ্টায় একটি মহল, বললেন ইশরাক। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।